হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমি এনভায়রনমেন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন ধরনের যে কনভেনশনসগুলো হয়েছিল এবং প্রোটোকল, সেই সম্পর্কে ডিটেলসে জানবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রিলিমস এবং মেন্সে প্রচুর প্রশ্ন এই পোর্শন থেকে এসে থাকে। প্রিলিমস থেকে খুব বেশি থাকে না, কিন্তু যেহেতু বায়োলজি জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ পোর্শন এনভায়রনমেন্ট, সেজন্য এই অংশ থেকে প্রশ্ন আসে। আর মেন্সে তো সরাসরি এনভায়রনমেন্টের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, এবং এই অংশ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। বিভিন্ন এনভায়রনমেন্ট কনভেনশন হয়েছে দীর্ঘ সময় ধরে, পরিবেশের ওপর বিভিন্ন নানান ধরনের দূষণ, বিভিন্ন রকম পরিবেশের অবনমন ঘটেছে, এবং 1970-এর দশকের পর থেকে প্রচুর কনভেনশনস হয়েছে। সেই সম্পর্কে আমরা ইন ডিটেলস জানব। প্রথমে আমরা জেনে নেব কোন কনভেনশনস কোন বছরে হয়েছিল। সরাসরি প্রশ্ন আসে এখান থেকে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে রামসার কনভেনশন। রামসার কনভেনশন সম্পর্কে আমরা ডিটেলসে জানবো এরপরে, কিন্তু আগে আমরা দেখে নেব কোন কোন বছরে এগুলো হয়েছিল। তো রামসার কনভেনশন হয়েছিল 1971 সালে। স্টকহোম কনভেনশন হয়েছিল 2001 সালে। সাইটস, এটা হয়েছিল 1973-এ। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা সিবিডি, এটা হয়েছিল 1992-তে। বন কনভেনশন 1989, ভিয়েনা কনভেনশন 1985, মন্ট্রিয়াল প্রোটোকল 1987, কিয়োটো প্রোটোকল 1997, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বা ইউএনএফসিসিসি 1992, রিও সামিট 1992, ইউএনসিসিডি 1994, ব্যাসেল কনভেনশন 1989, কার্টাজিনা প্রোটোকল অন বায়োসেফটি 2000, UNREDD 2008, নাগোয়া প্রোটোকল 2010, COP24 2018, COP21 2016, COP এর অর্থ কনভেনশন অফ পার্টিজ, কিগালি এগ্রিমেন্ট 2016, মিনামাটা 2013, রটারডাম 1998, COP25 2019। আচ্ছা, এরপর আমরা ডিটেলসে জানবো এই কনভেনশনগুলো সম্পর্কে। রামসার কনভেনশন, এটা জলাভূমি সংরক্ষণ জনিত কনভেনশন। ওয়েটল্যান্ড কনজারভেশন, এটা হয়েছিল ইরানের রামসারে 1971 সালে। সেখান থেকে এটা রামসার কনভেনশন নামটা এসেছে, এবং এটা শুরু হয়েছিল 1975 সাল থেকে। অর্থাৎ এখানে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছিল সেগুলো কার্যকরী হয় 1975 থেকে, কিন্তু কনভেনশনটা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ সাল, বারবার জিজ্ঞাসা করা হয়, 1971 সাল, ইরানের রামসার শহরে। নেক্সট, স্টকহোম কনভেনশন। এখানে পারসিস্টেন্ট অর্গ্যানিক পলিউট্যান্টস নাম থেকে আমরা অনুমান করতে পারি অর্গ্যানিক পলিউট্যান্ট, যেটা জীবজ যে দূষকগুলো রয়েছে সেইগুলো, এবং এটা পারসিস্টেন্ট, এটা দীর্ঘ সময় ধরে এই অর্গ্যানিক পলিউট্যান্টগুলো কিন্তু পরিবেশের ক্ষতি করে থাকে। তো সেই সংক্রান্ত যে কনভেনশনটা হয়েছিল সেটা হয়েছিল সুইজারল্যান্ডের স্টকহোমে, এবং এটা অ্যাডপ্ট করা হয়েছিল জেনিভা, সুইজারল্যান্ডে। আর এটা 2004 সাল থেকে অ্যাক্টিভেট হয়েছিল, অর্থাৎ এই কনভেনশনের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটা 2004 সাল থেকে কার্যকরী হয়েছিল। নেক্সট, সাইটস। সাইটসের ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়, ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফ্লোরা অ্যান্ড ফানা। তো বিভিন্ন যে এন্ডেঞ্জার্ড স্পিসিসগুলো রয়েছে, বিপদাপন্ন যে সমস্ত প্রাণী উদ্ভিদগুলো, তাদের আন্তর্জাতিক ট্রেড যাতে বন্ধ করা যায়। কেন এই ট্রেডগুলো করা হয়? কারণ বিভিন্ন প্রাণী রয়েছে, তাদের কখনো বা শিং, কখনো তাদের চামড়া, বিভিন্ন নানান রকম জিনিস সেগুলো পাচার করা হয়। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ জীব, আরও বিভিন্ন কারণে সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড করা হয়। তো সেইগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেই বিষয়ে যে কনভেনশন হয়েছিল সেটা হচ্ছে সাইটস। এবং এখানে শুধুমাত্র সেই বিষয়টা নয়, আরও নানান রকম যে ইন্টারন্যাশনাল ট্রেডের বিষয়গুলো রয়েছে, এই বিপদাপন্ন প্রাণীর ওপর ভিত্তি করে নানান ধরনের যে ট্রেডগুলো রয়েছে সেইটার ওপর কনভেনশন হয়েছিল, যেটাকে বলা হচ্ছে সাইটস, যেটা অ্যাডপ্ট করা হয়েছিল 1963-তে, এবং
1975-এ, সরি এটা এটা 1973 হবে, 1973 হবে, এবং 75-এ এটা অ্যাক্টিভেট হয়েছিল, কার্যকরী হয়েছিল। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ সিবিডি, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এটা রিও সামিটে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল। রিও সামিট খুবই গুরুত্বপূর্ণ, বারবার প্রশ্ন করা হয়। 1992-তে যেটা হয়েছিল রিও ডি জেনেরিওতে, যেটাকে আর্থ সামিট বলা হয়, সেখানে বিভিন্ন বিষয় উঠে আসে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা সিবিডি, যেটা 1992-তে নেওয়া হচ্ছে এবং 1993 থেকে যেটা কার্যকরী হচ্ছে। এরপর বন কনভেনশন, এটা কনজারভেশন অফ মাইগ্রেটরি স্পিসিস অফ ওয়াইল্ড অ্যানিমাল। মাইগ্রেটরি স্পিসিস অর্থাৎ যে সমস্ত প্রাণী এক দেশ থেকে অন্য দেশে মাইগ্রেট করে, তাদের উপর এই কনভেনশনটা হয়েছিল, বন কনভেনশন। খুব গুরুত্বপূর্ণ, মাইগ্রেটরি স্পিসিসের উপর বন কনভেনশন 1979-তে অ্যাডপ্ট হয়েছিল এবং কামিং টু ফোর্স 1983। আচ্ছা, এরপর ভিয়েনা কনভেনশন, যেটা ওজোন লেয়ারের প্রোটেকশনের জন্য নেওয়া হয়েছিল। ভিয়েনা কনভেনশন 1985-তে আসে এবং কামিং টু ফোর্স ইন 1988, কার্যকরী হচ্ছে 1988-তে। তো ভিয়েনা কনভেনশন ওজোন লেয়ার প্রোটেকশনের জন্য নেওয়া হয়েছিল। নেক্সট মন্ট্রিয়াল প্রোটোকল, খুবই গুরুত্বপূর্ণ, এটাও নেওয়া হচ্ছে ওজোনকে রক্ষা করার জন্যই। একটু বিষয়টা মনে রাখতে হবে যে ভিয়েনা কনভেনশন হচ্ছে 85-তে এবং তারপরেই কিন্তু মন্ট্রিয়াল প্রোটোকল চলে আসছে। কেন চলে আসছে? কারণ এই সময় আন্টার্কটিকায় কিন্তু ওজোন হোলটা আবিষ্কার হয়েছিল 1986 নাগাদ। তো সেই সময় বিজ্ঞানী মহল সারা পৃথিবীকে সচেতন করার জন্যই এই কনভেনশনগুলো আসে। বিজ্ঞানী মহল সচেতন করে প্রথমে, তারপর সেটা সারা পৃথিবীর মানুষকে জানানোর জন্যই কিন্তু এই কনভেনশন নেওয়া হয়েছিল। তো মন্ট্রিয়াল প্রোটোকল বারবার জিজ্ঞাসা করা হয়, এটা 1987-তে হয়েছিল ওজোন লেয়ারকে সুরক্ষা দেওয়ার জন্য, ওজোন ডিপ্লেশনকে সুরক্ষিত করার জন্য, এবং 1989-তে যেটা আসছে অ্যাক্টিভেট হচ্ছে। এরপর আসছে কি কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল গ্রিন হাউস গ্যাসের জন্য, গ্রিন হাউস গ্যাসকে কমানো যায় যাতে, সেই জন্য কিয়োটো প্রোটোকল আসে 1997-তে। অর্থাৎ এই মন্ট্রিয়াল প্রোটোকলের ঠিক 10 বছর পরে এসেছিল কিয়োটো প্রোটোকল, আর এটা অ্যাক্টিভেট হচ্ছে, কার্যকরী হচ্ছে 2005 সালে। নেক্সট ইউএনএফসিসিসি, অর্থাৎ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিটি, যেটা ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনকে যাতে থামানো যায় সেই জন্য এই কনভেনশনটা করা হয়েছিল এই কনভেনশনটা। তো সেখানে গ্রিন হাউস গ্যাসের এমিশন কন্ট্রোল করা যায়, যাতে গ্লোবাল ওয়ার্মিং যাতে কন্ট্রোল করা যায় সেটার জন্য করা হয়েছিল, এবং এটা 1992-তে নেওয়া হয়েছিল এই উদ্যোগটা, এবং যেটা শুরু হচ্ছে 1994 থেকে। আচ্ছা, রিও সামিট খুবই গুরুত্বপূর্ণ, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে আমরা শর্ট ফর্মে রিও সামিট বলে থাকি, ছোট করে রিও সামিট বলে থাকি যেটা, কিন্তু এর যে মূল যে নামটা সেটা হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলে থাকি রিও সামিট বা আর্থ সামিট, যেটা 1992-তে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হয়েছিল। এরপর ইউএনসিসিডি, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন, অর্থাৎ মরুকরণ যাতে বন্ধ করা যায় তার জন্য ইউএনসিসিডি হচ্ছে, এটা হচ্ছে 1994-তে, খুবই গুরুত্বপূর্ণ, ডেজার্টিফিকেশনকে বন্ধ করার জন্য। অর্থাৎ ভালো ভূমি, ভালো মৃত্তিকা, সেই অংশটা ধীরে 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 মরু অঞ্চলের অন্তর্গত হয়ে যাওয়া, এই যে বিষয়টা, সেটা জলবায়ু পরিবর্তনের কারণে হতে পারে, বা মরু অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলেও কিন্তু এই ঘটনা খুব কম সাধারণ ঘটনা, যে ওই অংশটা পাশের ভালো মৃত্তিকাটাও সেটা কিন্তু মরু অংশের অন্তর্গত হয়ে যায়। এইটা যাতে বন্ধ করা যায়, ডেজার্টিফিকেশন যাতে বন্ধ হয়ে যায়, সেই জন্য ইউএনসিসিডি নেওয়া হচ্ছে। এরপর আসছে ব্যাসেল কনভেনশন, খুব গুরুত্বপূর্ণ ব্যাসেল কনভেনশন, যেটা ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডিয়াস ওয়েস্ট অ্যান্ড দেয়ার ডিসপোজাল। অর্থাৎ যে সমস্ত ওয়েস্টগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ যেগুলো আসে, তার ইন্টারন্যাশনাল মুভমেন্টকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের, সেটা এক দেশ থেকে অন্য দেশে ইন্টারন্যাশনালি সেটা যাতে ছড়িয়ে না পড়ে, সেই জন্য এই ব্যাসেল কনভেনশন করা হয়েছিল। আমাদের মনে রাখতে হবে ইকোনমির ক্ষেত্রেও ব্যাসেল কনভেনশন একটা রয়েছে, ব্যাসেল নর্মস রয়েছে যেটা, আর এই এনভায়রনমেন্টের ক্ষেত্রেও কিন্তু
ব্যাসাল অর্থাৎ সুইজারল্যান্ডের যে ব্যাসাল শহর, সেখানেই কনভেনশনটা হয়েছিল। এটা হচ্ছে 1989-তে, যেটা 1992-তে অ্যাক্টিভেট হচ্ছে। এরপর আসছে কার্টিজেনা প্রোটোকল। এটা কেন হয়েছিল? বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তো বায়োসেফটির জন্য এটা করা হয়েছিল, অর্থাৎ বায়োলজিক্যাল যে সমস্ত বিষয়গুলো, বিভিন্ন জীব জন্তু সমস্ত ধরনের বিভিন্ন বিষয়গুলো, সেই সেফটির জন্য কার্টিজেনা প্রোটোকল হচ্ছে। এটা আসছে 2000 সালে। নেক্সট, ইউএনআরইডিডি, ইউনাইটেড নেশন প্রোগ্রাম অন রিডিউসিং এমিশন ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন। তো এমিশনটাকে রিডিউস করতে হবে, যে সমস্ত নির্গমন হচ্ছে, যে সমস্ত ক্ষতিকর বিষয়গুলো, সেই নির্গমনটাকে রোধ করাতে হবে, ডিফরেস্টেশন এবং ফরেস্ট ডিগ্রেডেশন যাতে না হয় সেটার জন্য। অর্থাৎ এর মধ্যে অনেক কিছু বিষয় চলে আসছে। বিভিন্ন জায়গাতে দাবানল এর জন্য প্রচুর বন জঙ্গল নষ্ট হয়ে যায়, মানুষের কার্যকলাপের কারণে ডিফরেস্টেশন হয়, এবং সেখান থেকে যে এমিশন হচ্ছে, অর্থাৎ এই দাবানল হোক বা মানুষের কার্যকলাপ হোক, এই বিষয়গুলো যে দাবানল থেকে যে এমিশন হচ্ছে, সেই এমিশনটাকে রিডিউস, কারণ প্রচুর পরিমাণ কার্বন কিন্তু পরিবেশে ছড়িয়ে পড়ে। কার্বন ডাইঅক্সাইড সরাসরি সেখান থেকে আসছে, এবং প্রচুর প্রচুর পরিমাণ কার্বন আমাদের বন জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণ কার্বন সঞ্চিত থাকে, যেটাকে কার্বন সিঙ্ক বলা হয়, এবং সেখান থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে, যেটা গ্রিন হাউস গ্যাসের সবচেয়ে বেশি কন্ট্রিবিউটার কার্বন ডাইঅক্সাইড, সেটা কিন্তু এখান থেকে তৈরি হয়, এবং সেই এমিশনটাকে রিডিউস করার জন্য কিন্তু এই ইউএন রেড এটা আসছে। এটা হচ্ছে 2008 সালে। এরপর খুব গুরুত্বপূর্ণ নাগোয়া প্রোটোকল। এটা কেন হয়েছিল? ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোটোকল অন অ্যাক্সেস টু জেনেটিক রিসোর্সেস অ্যান্ড দেয়ার ফেয়ার অ্যান্ড ইকুইটেবল শেয়ারিং অফ বেনিফিটস রাইজিং ফ্রম দেয়ার ইউটিলাইজেশন টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তো এখানে কি হচ্ছে? জেনেটিক রিসোর্স, যে সমস্ত জেনেটিক রিসোর্সগুলো আসছে, সেইগুলো থেকে যে বেনিফিটগুলো আসছে, সেটা সকলে যাতে পায়, সকল দেশ যাতে পায়। অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন অর্গানিজম রয়েছে, সেগুলো তৈরি করা হয়, বিভিন্ন উন্নত মানের বীজ হোক, বিভিন্ন ধরনের জেনেটিক্যালি যে রিসোর্স একটা দেশে তৈরি হলো, এবং সেটা কিন্তু সারা দেশে যাতে ছড়িয়ে পড়তে পারে, তার জন্য এটা হয়। বা জেনেটিক্যালি মডিফাইড, জেনেটিক্যালি যে অন্য ধরনের যে রিসোর্সগুলো, জিন ব্যাংক, বিভিন্ন জায়গা থেকে যে জিন ব্যাংক রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে যাতে সমস্ত দেশে তার সুযোগটা ছড়িয়ে পড়ে, বেনিফিট যেগুলো সেখান থেকে আসছে সেইটা যাতে প্রত্যেকে পায়, তার জন্য এই নাগোয়া প্রোটোকলটা হয়েছিল। এটা হয়েছিল 2010 সালে, কামিং টু ফোর্স ইন 2014। আচ্ছা, কনভেনশন অফ পার্টিস, কনফারেন্স অফ পার্টিস, যেটা হচ্ছে 24তম মিটিং যেটা হয়েছিল, সেটা হচ্ছিল 2018 সালে। এবং এটা কিসের জন্য হয়, কিসের উপর হয়? কনভেনশন অফ পার্টি 24 কেন বলা হচ্ছে? এই যে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ইউএনএফসিসিসি, এর যে প্রত্যেক বছর সভা বসে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রতিনিধিরা সেখানে যোগ দিয়ে পরিবেশ সম্পর্কে পর্যালোচনা করেন। এই যে প্রত্যেক বছরের মিটিংটা, এটাকে বলা হয় সিওপি বা কপ শর্ট ফর্ম, যেটাকে বলা হয় কনফারেন্স অফ পার্টিস। সেটা 24তম যেটা হয়েছিল সেখানে, সেটা হয়েছিল 2018 সালে। এটা কিন্তু প্রত্যেক বছর হয়। আচ্ছা, 21st যেটা হয়েছিল সেটা, আচ্ছা এখানে একটু, এটা 2015 হবে, কপ 21। আচ্ছা, এরপর কিগালি এগ্রিমেন্ট। কিগালি এগ্রিমেন্ট এটা ছিল মন্ট্রিল প্রোটোকলের কিছু অ্যামেন্ডমেন্ট, কিছু পরিবর্তন করা হয়েছিল 2016 সালে। খুবই গুরুত্বপূর্ণ। মন্ট্রিল প্রোটোকলে যে টার্গেট নেওয়া হয়েছিল যে এইভাবে আমাদের ওজন হোলকে রক্ষা করতে হবে, ওজনকে কমাতে হবে, ওজন হোলকে কমাতে হবে, এবং ওজন স্তরকে রক্ষা করতে হবে, সেই যে বিষয়গুলো এখানে বলা হয়েছিল মন্ট্রিল প্রোটোকলে, সেখানে কিছু পরিবর্তন আনা হয়েছিল 2016-তে। সেটাই হচ্ছে কিগালি এগ্রিমেন্ট। এরপর মিনামাটা কনভেনশন। এটা কেন হয়েছিল? ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ট্রিটি ইন্টেন্ডেড টু প্রোটেক্ট হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রম দ্য অ্যাডভার্স এফেক্ট অফ মার্কারি। পারদ ঘটিত যে দূষণ, তার যে পরিবেশের ক্ষয়ক্ষতি এবং মানুষের শরীরের তার যে ক্ষয়ক্ষতি, সেটাকে কমানোর জন্য এই কনভেনশন হয়েছিল 2013 সালে, এবং 2017 থেকে এটা কামিং টু ফোর্স ইন 2017, অ্যাক্টিভেট হচ্ছে 2017-তে। রটারডাম কনভেনশন, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট কনভেনশন অন প্রিয়র ইনফর্মড কনসেন্ট প্রসিডিওর ফর সার্টেন হ্যাজার্ডিয়াস কেমিক্যাল অ্যান্ড পেস্টিসাইড ইন ইন্টারন্যাশনাল ট্রেড। তো ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে যে ক্ষতিকর যে কেমিক্যালগুলো রয়েছে বা পেস্টিসাইড, যেগুলো পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কেমিক্যালগুলো ব্যবহার করা হয়,
সেইগুলো নিয়ন্ত্রণের জন্য ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এই রটারডাম কনভেনশনটা হয়েছিল 1998-তে এবং এটা 2004 সালে অ্যাক্টিভেট হয়। এরপর COP25 যেটা 2019-এ হয়েছিল, ইউএনএফসিসির মিটিং হয়েছিল এটা COP25। তো এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এখানে যে কটা কনভেনশন হয়েছে প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন করা হয়। কবে হয়েছিল, কোন সালে হয়েছিল, ফুল ফর্ম কি এবং কিসের উপর ভিত্তি করে সেটা হয়েছিল, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই পোর্শনটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।